আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে আমি 12 নম্বর অধ্যায়ে বায়োলজির 12 নম্বর অধ্যায়ের মেন্ডেলের সূত্র টপিকটা নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখান থেকে প্রশ্ন আসতে পারে, এবং বিগত বছর যদি তোমরা প্রশ্নগুলো সলভ করো তাহলে দেখবে এই মেন্ডেলের সূত্র নিয়ে প্রশ্ন আসছে, বেশ কয়েকবার আসছে। তাই আমরা এই টপিকটা নিয়ে ভালো করে পড়াশোনা করব। ফার্স্ট অফ অল আমরা জানবো মেন্ডেল কে ছিলেন। মেন্ডেল সাহেব ছিলেন একজন ধর্মযাজক। তিনি খ্রিস্টানদের যে গির্জা রয়েছে সেই গির্জাতে ফাদার হিসেবে চাকরি করতেন। গির্জার পাশেই ছিল কিছু খালি জমি, এবং সেই খালি জমিতে তিনি কিছু মটরশুঁটি গাছের চাষ করেন। এবং এই মটরশুঁটি গাছ নিয়ে যখন তিনি চাষ করলেন, সেগুলো নিয়ে তিনি পরবর্তীতে গবেষণা করেন। এবং গবেষণা করতে করতে তিনি এক পর্যায়ে জানতে পারেন যে মটরশুঁটি গাছের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেমন মটরশুঁটি গাছ কিছু লম্বা হয়, কিছু খাটো হয়। আবার মটরশুঁটি গাছের যে ফুলগুলো, কিছু ফুল তোমার লাল হয়, কিছু ফুল গোলাপি হয়, কিছু ফুল সাদা হয়। তিনি বুঝতে পারলেন এই যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাচ্ছে, গাছ লম্বা হচ্ছে, গাছ খাটো হচ্ছে, অথবা ফুল সাদা হচ্ছে, অথবা লাল হচ্ছে, এই সবগুলো বৈশিষ্ট্য কোনো একটা বিষয় দ্বারা নিয়ন্ত্রিত। তিনি তখন ওই উপাদানটাকে, ওই বস্তুটাকে তিনি ফ্যাক্টর হিসেবে নামকরণ করলেন। তিনি বললেন জীবের প্রতিটি বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য এক জোড়া ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত। পরবর্তীতে বিজ্ঞানী জোহানসেন সেই ফ্যাক্টরকে নামকরণ করেন জিন হিসেবে। বর্তমানে আমরা যে জিনটি জানি সেটা মূলত ওই মেন্ডেলের ফ্যাক্টর। তাহলে আমরা বুঝতে পারতেছি জীবের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য এক জোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত। তবে কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো একটি জিন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। আবার কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যগুলো তিনটি জিন, চারটি জিন বা অনেকগুলো জিন দ্বারাও নিয়ন্ত্রিত হতে পারে। তবে মেন্ডেলের যে সূত্রটা ছিল, দুটা সূত্র তিনি দিয়েছিলেন। একটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র, আরেকটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এই দুটা সূত্র মূলত এক জোড়া জিন দ্বারা নিয়ন্ত্রিত। চলো জানা যাক বিষয়টা। মেন্ডেলের প্রথম সূত্র যখন আমরা জানবো, জানার আগে আমাদের জানতে হবে মেন্ডেল কি বলেছিল। মেন্ডেল বলেছিলেন, আমি যদি দুইটি ভিন্নধর্মী বা ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করা হয়, তাহলে প্রথম বংশধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, এবং দ্বিতীয় বংশধরে গিয়ে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে অনুপাত হবে 3:1। তাহলে এখানে আমাদের চারটা শব্দ সম্পর্কে আগে জানতে হবে যদি আমরা মেন্ডেলের সূত্র সম্পর্কে জানতে চাই। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে প্রকট বৈশিষ্ট্য কি, তারপরে জানবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি, এরপরে জানতে হবে ফিনোটাইপ, এরপর জিনোটাইপ। এই চারটা শব্দ সম্পর্কে যখন আমরা জেনে যাব, তখন আমরা মেন্ডেলের সূত্রটাকে আরো ভালোভাবে জানতে পারবো। চলো জানা যাক। প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য হচ্ছে আমি যদি দুটি ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করি, তাহলে প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে সেই বৈশিষ্ট্যকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে না তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যেমন আমি যদি একটা লাল গরু আর একটা সাদা গরুর মধ্যে ক্রস করি, তাহলে প্রথম বংশধরে লাল বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। F1 মানে হচ্ছে প্রথম বংশধরে লাল বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। যেহেতু প্রথম বংশধরে লাল বৈশিষ্ট্যটি প্রকাশ পাচ্ছে, তাই আমরা বলতে পারি লাল বৈশিষ্ট্য হচ্ছে প্রকট। যেহেতু সাদা বৈশিষ্ট্যটা প্রকাশ পায়নি, তাই আমরা বলতে পারি সাদা বৈশিষ্ট্যটা হলো প্রচ্ছন্ন। আশা করি বুঝতে পারছো। তাহলে দুটা ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করা হলে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য,
আর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তারপর হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ হলো জীবের বাহ্যিক বৈশিষ্ট্য। জীবের বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে। যেমন লাল গরুর কে আমরা লাল গরু বলতেছি কারণ সেটা তার বাহ্যিক বৈশিষ্ট্য, মানে গরুটা লাল কালারের হয়, তার মানে তার একটা বাহ্যিক বৈশিষ্ট্য আছে। এরপর সাদা গরুকে আমরা সাদা বলতেছি কারণ তার বাহ্যিক বৈশিষ্ট্যটা হচ্ছে সাদা। এই যে বাহ্যিক যে বৈশিষ্ট্যটা, লাল গরু লাল, সাদা গরু সাদা, এই বাহ্যিক বৈশিষ্ট্যটাকেই বলা হচ্ছে ফিনোটাইপ। 4 নাম্বার শব্দ হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ কি? জিনোটাইপ হচ্ছে ওই বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিন দায়ী। অর্থাৎ লাল গরু লাল হওয়ার জন্য যে জিন দায়ী এবং সাদা গরু সাদা হওয়ার জন্য যে জিন দায়ী, সে জিনকে বলা হচ্ছে জিনোটাইপ। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রকট বৈশিষ্ট্য মানে হচ্ছে যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটি প্রকাশ পাবে না। ফিনোটাইপ জীবের বাহ্যিক বৈশিষ্ট্য, আর জিনোটাইপ সেটা হচ্ছে ওই বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন। এই 4টা শব্দ খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাদের জানা উচিত, না হলে তোমরা এই সূত্রকে খুব ভালোভাবে বুঝতে পারবে না। আমি মনে করি এই সূত্রকে খুব ভালো করে বোঝার প্রয়োজন রয়েছে। এখন আমরা মেইন সূত্রে চলে যাব। তাহলে আমি যেহেতু দুটো ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস করাবো, তাই আমি ধরে নিব মটরশুঁটি গাছকে। মটরশুঁটি গাছের কিছু নিব লম্বা গাছ, কিছু নিব খাটো গাছ, এবং এই লম্বা গাছগুলোকে আমি ধরবো টি হিসেবে, ক্যাপিটাল লেটার টি হিসেবে, এবং খাটো গাছকে আমরা ধরবো স্মল লেটার টি হিসেবে, অর্থাৎ ছোট হাতের টি হিসেবে। জিনতাত্ত্বিক ব্যাখ্যা। অবশ্যই আমাদের এই যে ব্যাখ্যাটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা গাণিতিক ব্যাখ্যা বা জিনতাত্ত্বিক ব্যাখ্যা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, লম্বা প্রকাশের জন্য আমি ধরে নিলাম বড় হাতের টি, এবং খাটো প্রকাশের জন্য ছোট হাতের টি। যেহেতু আমি লম্বাকে বড় হাতের টি ধরে নিলাম, তাহলে লম্বা প্রকাশ হওয়ার জন্য, মানে লম্বা হবে কখন, যখন দুইটা ডাবল টি কাজ করবে। খাটো হবে কখন, যখন দুইটা ছোট হাতের টি কাজ করবে। বুঝতে পারছো বিষয়টা? এখন আমি এই দুটার মধ্যে ক্রস করব। তাহলে ক্রস করলে দেখতে পাবো প্রথম বংশধরে লম্বা বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে এবং সাদা বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে না। চলো, পিতামাতা 1। পিতামাতা 1 মানে হচ্ছে P1 মানে হলো
প্যারেন্টস ওয়ান, প্রথম বংশধর, পিতা, পিতাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে পুং চিহ্ন। মাতাকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে স্ত্রী লিঙ্গ বোঝায়। তাহলে ফিনোটাইপ হলো বাহ্যিক বৈশিষ্ট্য। আমি পিতাকে ধরে নিলাম লম্বা এবং মাতাকে ধরে নিলাম খাটো, এটা হচ্ছে তাদের বাহ্যিক বৈশিষ্ট্য। জিনোটাইপ, জিনোটাইপ মানে হলো এই লম্বা হওয়ার জন্য এই দুইটা জিন দায়ী এবং খাটো হওয়ার জন্য এই দুইটা জিন দায়ী। এখন আমি যদি এই দুটাটি থেকে গ্যামেট তৈরি করব, এটা হচ্ছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ থেকে যখন জনন কোষ উৎপন্ন হয়, অর্থাৎ জনন মাতৃকোষ থেকে যখন শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হবে, তখন আমরা সেটাকে গ্যামেট বলি। তাহলে এখন আমরা পাবো গ্যামেট। আমরা পিতার ক্ষেত্রে পাবো হচ্ছে দুই ধরনের গ্যামেট, মাতার ক্ষেত্রে পাবো দুই ধরনের গ্যামেট, বড় হাতের টি, বড় হাতের টি, এখানেও হচ্ছে বড় হাতের টি এবং বড় হাতের টি, দুইটা করে গ্যামেট। এখন আমি এই টি এর সাথে যদি এই টি এর ক্রস করাই, আবার এই টি এর সাথে এই টি এর ক্রস, এবং এই টি এর সাথে এই টি, আবার ওই টি এর সাথে এই টি ক্রস করাবো, তাহলে এখানে আমরা ফলাফলটা পাবো বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি। এটা হলো F1 বংশধর। তাহলে আমরা F1 বংশধরে যে জিনোটাইপ গুলো পাবো সেটা হচ্ছে একটা বড় হাতের টি আর একটা হচ্ছে ছোট হাতের টি। যেহেতু আমরা লম্বাকে প্রকট ধরে নিয়েছি, মানে লম্বা হওয়ার জন্য যেহেতু আমরা বড় হাতের টি ধরলাম, তাই যেহেতু সবগুলো গ্যামেটেই, সবগুলো বংশধরেই বড় হাতের টি আছে, তাই সবগুলো হবে লম্বা। তাহলে বড় হাতের টি থাকার কারণে এখানে সবগুলোই বংশধর হবে লম্বা, এবং খাটো হওয়ার যে বৈশিষ্ট্য সেটা প্রকাশ পাবে না, কারণ লম্বা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে এগুলো সবগুলো হলো লম্বা। তবে আরেকটা শব্দ সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে সংকর লম্বা। সংকর লম্বা মানে হলো সংকর লম্বা, সংকর লম্বা মানে হলো মিক্সড, মিশ্রিত। অর্থাৎ এই বংশধরের মধ্যে লম্বা হওয়ার বৈশিষ্ট্যটাও আছে, খাটো হওয়ার বৈশিষ্ট্যও আছে, কিন্তু লম্বা হওয়ার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, কিন্তু খাটো হওয়ার বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না। এটাকে বলা হচ্ছে মিক্সড বা সংকর লম্বা। তাহলে প্রথম বংশধরে সবগুলো জীবই হবে লম্বা, যেহেতু বড় হাতের টি রয়েছে। এখন আমি যদি এই প্রথম বংশধরে পাওয়া দুটা জীবের মধ্যে ক্রস করি, তাহলে আমার ফলাফলটা কি দাঁড়াবে? সবকিছুই ঠিক থাকবে, শুধু এখানে P1 এর জায়গায় হবে P2, আর পিতা মাতা সব ঠিক থাকবে। আমরা ফিনোটাইপ ধরেছিলাম লম্বা, কিন্তু আমরা যেহেতু প্রথম বংশধরে যে জীবগুলো পেলাম সেগুলোর উপর ক্রস করতেছি, তাই এখানে হবে সংকর লম্বা। দুটারই বৈশিষ্ট্য সেম, তাই এটাকে স্বপরাগায়নও বলা হয়। জিনোটাইপ সংকর লম্বার জন্য জিনোটাইপ পেয়েছিলাম আমরা বড় হাতের টি, ছোট হাতের টি। এখন এখানেও যদি আমরা গ্যামেট তৈরি করি, তাহলে পাবো একটা বড় হাতের টি আর একটা ছোট হাতের টি। এখানেও পাবো একটা বড় হাতের টি আর একটা হলো ছোট হাতের টি, এবং আমরা এদের মধ্যে যখন ক্রস করব তখন
কি ফলাফল পাবো সেটা দেখব। এই ফলাফলকে আমরা একটা বক্স আকারে দেখব, যেটাকে বলা হয় চেকার বোর্ড বলা হয়, বা ইংলিশে বলা হচ্ছে তোমার প্যানেট স্কোয়ার। F2 বংশধর। এখানে যেহেতু কোন চিহ্নটা আমরা দিলাম, তাই এদিকে হচ্ছে পিতার গেমের গুলো হবে, একটা হচ্ছে বড় হাতের টি আর একটা হচ্ছে ছোট হাতের টি। এদিকে যেহেতু আমরা স্ত্রী লিঙ্গের চিহ্নটা দিলাম, তাই একটা হবে বড় হাতের টি আর একটা হবে এই ছোট হাতের টি। তাহলে আমি যদি বড় হাতের টি এর সাথে এই ছোট হাতের টি ক্রস করাই, তাহলে পাবো বড় হাতের ডাবল টি, এবং এই টি এর সাথে এই টি এর ক্রস করালে পাবো বড় হাতের টি ছোট হাতের টি। আবার এই টি এর সাথে যদি আমি এই টি এর ক্রস করাই, তাহলে পাবো বড় হাতের টি ছোট হাতের টি, এবং আমি এই টি এর সাথে যদি এই টি এর ক্রস করাই, তাহলে পাবো দুটাই ছোট হাতের ডাবল টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি, এবং তোমরা মনে রাখবা, যে জায়গায় বড় হাতের টি রয়েছে সেগুলো হচ্ছে প্রকট এবং সেগুলো লম্বা হবে, আর যেখানে শুধুমাত্র ছোট হাতের টি রয়েছে সেটা হবে প্রচ্ছন্ন, অর্থাৎ সেটা হবে খাটো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় হাতের টি রয়েছে, তাহলে এটা হচ্ছে লম্বা। এখানেও বড় হাতের টি রয়েছে, তাই এটাও লম্বা। আবার এখানেও রয়েছে, তাই এটাও লম্বা। এখানে হচ্ছে বড় হাতের টি নাই, তাই এটা হবে খাটো। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা জীব হলো লম্বা আর একটা জীব হলো খাটো, তাই বলা হয় এখানে ফিনোটাইপিক অনুপাত হলো 3:1। অর্থাৎ তিনটা জীব হবে খাটো, তিনটা জীব হবে লম্বা আর একটা জীব হবে খাটো। তাহলে তোমরা এই ফলাফল থেকে বুঝতেই পারতেছো, আমি যদি দুটা ভিন্ন ধর্মী বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করাই, তাহলে প্রথম বংশধরে সবগুলো জীবই হয় লম্বা, কারণ লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা প্রকট। ওই প্রথম বংশধরে যে জীবগুলো উৎপন্ন হয়, ওইখান থেকে দুইটা জীবের মধ্যে যদি আমি ক্রস করি, তাহলে আমরা দেখতে পাই দ্বিতীয় বংশধরে গিয়ে তিনটা জীব হয় লম্বা আর একটা জীব হয় খাটো, অর্থাৎ ফিনোটাইপিক অনুপাত হয় 3:1। এইখান থেকে, এই ফলাফল থেকে মেন্ডেল বলেন, যদিও বা প্রথম বংশধরে শুধু প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, কিন্তু দ্বিতীয় বংশধরে গিয়ে প্রকট এবং প্রচ্ছন্নের অনুপাত হয় 3:1, অর্থাৎ কোনো বৈশিষ্ট্যই হারিয়ে যায় না, প্রত্যেকটা বৈশিষ্ট্যই পুনরাবৃত্তি ঘটে। আশা করছি তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা। যদিও বা তোমাদের বইয়ে এই বিষয়টা খুব স্বল্প করে বলা আছে, আমি চেষ্টা করেছি যাতে তোমরা প্রত্যেকটা শব্দ সম্পর্কে জানতে পারো, কারণ যদি প্রতিটি শব্দ সম্পর্কে না জানো, যখন তোমরা কলেজে উঠবা, ইন্টারমিডিয়েট উঠবা, তখন তোমাদের সবগুলোর বিষয় বুঝতে সমস্যা হয়ে যাবে। যখন তোমরা বায়োলজি বইটা পড়বা, আর যদি তোমাদের স্বপ্ন হয়ে থাকে কোনো একটা মেডিকেলে পড়বা, তাহলে তোমাদের উচিত বায়োলজি বইয়ের সবগুলো শব্দ সম্পর্কে জানা। আর এখন থেকেই তুমি যদি ভালো করে বইটা সম্পর্কে না জানো, তাহলে পরবর্তী সময়ে কলেজে ওঠার পর তোমার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকে এতটুকু পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক সম্পর্কে জানবো।